একটা সোনার হার, ওরা যখন নেবেই না তাহলে হারটা। খবরদার, একদম এরকম করবি না, একদম না। এই বুড়োর বেশি বেশি পারবো না, যেমন করে হোক এটা আমাকে হাতাতেই হবে। যাই বলো কাকা, আজকে দুপুরের খাবারটা পুরো জমে গেল। কাকিমার হাতের গরম গরম ভাত আর সাথে পুঁটি মাছের ঝোল আর আমের চাটনি। কতকাল পর খাবারের এমন স্বাদ পেলাম মাইরি, প্রাণ জুড়িয়ে গেল। কিন্তু আজকে রান্না তো শান্তি করেনি। কি বলো, এত সুন্দর রান্না শান্তি কাকিমা ছাড়া আর কে করবে? আজকে সব রান্না তো মালা করেছে। বলছো কি কাকা, মালা এই সব রান্নাগুলো করেছে? বাহ বাহ, তাহলে তো দেখছি ঘরকন্যার কাজে মালা তো একেবারে উপযুক্ত হয়ে উঠেছে। এবার একটা ভালো দিনক্ষণ দেখে ওকে আমার হাতে তুলে দাও দেখি। কি বললি? তোর হাতে তুলে দেবো মানে? আরে না না, তুমি 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 ভুল বুঝছো। আসলে আমি বলতে চেয়েছি যে একটা সুপাত্র দেখে মালার বিয়ে দিলেই তো পারো নাকি? ও তাই বল, আমি তো ভাবলাম কি না কি বলছিস। হ্যাঁ, যাই হোক সেসব কথা বাদ দাও। অনেকদিন ধরে একটা কথা তোমাকে বলবো বলবো ভাবছি। অত শত না ভেবে চুপচাপ বল দেখি। এই দুপুরবেলায় আজ আর খবর না এলেই ভালো, একটু ঘুমোবো। হ্যাঁ, বলছি তুমি ভূতে বিশ্বাস করো? তো না করার কি আছে? এই দুনিয়ায় শুভ শক্তির পাশাপাশি অপশক্তিও রয়েছে। সেই অপশক্তিকেই মানুষ নানান রকম নাম দিয়েছে। আরে তো সোজা কথাতে বলো না যে তুমি ভূতে বিশ্বাস করো কি না। হ্যাঁ, আমি ভূতে বিশ্বাস করি। হ্যাঁ, আমি ওসব ভূতে বিশ্বাস করি না। ওসব মানুষের মন গড়া গল্প কথা ছাড়া আর কিছুই না। এতদিন তো হলো শ্মশানে মরা পোড়াচ্ছি, কোনোদিন তো ভূতের টিকিটাও দেখলাম না। আর তুমি নাকি বলছো ভূত আছে? হাসালে গো শশী কাকা, হাসালে। এই যা, মেলা ফ্যাচ করিস না তো। খাওয়া দাওয়া হয়ে গেছে, বা নিজের ঘরে যা, আমি একটু জিরিয়ে নি। শশীর কথা শেষ হতে না হতেই হঠাৎ সদর দরজায় টোকা পড়ার আওয়াজ শোনা যেতেই খানিকটা বিরক্তি প্রকাশ করে শশী বলল, কোথায় ভাবলাম একটু খেয়ে দে জিরোবো, তার উপায় নেই। এই ভর দুপুরে আবার কে এলো কে জানে। দেখ তো কে এসেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি এখানে দাঁড়াও, আমি দেখছি। চয়ন দরজা খুলতেই দেখল মিত্তির বাড়ির বড় ছেলে সুবোধ। এ কি বাবু, আপনি এই সময় এখানে? সব ঠিক আছে তো? না রে চয়ন, ঘন্টা দুয়েক আগে ভাইয়ের বউটা। কি বাবা, এ কি বলছেন? কি করে হলো? জানি না রে, হঠাৎই কোথা থেকে কি হয়ে গেল। যাই হোক যাই হোক, আপনি একদম চিন্তা করবেন না, আমরা শ্মশানে ঠিক পৌঁছে যাব। কিরে, কি এত কথা বলছিস? চলো, আর ঘুমিয়ে কাজ নেই, ডাক এসেছে, যেতে হবে, তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। কেন, কার আবার কি হলো? আরে বাবা, ওই মিত্তির বাড়ির ছোট বউটা মরেছে। এ বাবা, তাই আমাদের ডাক পড়েছে। এই বয়সে এমন পরিণতি ভাবা যায় না। কি আর করা যাবে, চলো। শশী আর চয়ন যখন শ্মশান ঘাটে পৌঁছালো তখন দিনের আলো পুরোপুরি মিলিয়ে যায়নি। কিছুটা এগোতেই ওরা দেখল কয়েকটা লোক মরা কাঁধে চাপিয়ে বলহরি হরিবোল ধ্বনি সহযোগে ওদের দিকেই এগিয়ে আসছে। মনে তো হচ্ছে এরা মিত্তির বাড়িরই লোক। আমি অতটা স্পষ্ট বুঝতে পারছি না। বুঝতেই তো পারছি, বয়স হয়েছে, দূরের জিনিসটা আর অত ভালো দেখতে পাই না। মিত্তির বাড়ির ছোট বউটা তো পোয়াতি ছিল রে চয়ন। সবটাই বিধাতার খেলা, আমরা আর কি করব বলো। শশী আর চয়নকে ফিসফিস করতে দেখে মিত্তির বাড়ির মেজ ছেলে সুজন, কে এত ফিসফিস করছিস তখন থেকে? একটা কথা বলছি, মন দিয়ে শোন। ও মিত্তির বাড়ির ছোট বউ, মৃতদেহ সৎকারের কাজ অত্যন্ত যত্ন সহকারে করবি। টাকা পয়সা যা লাগে তার 10 গুণ পাবি, কিন্তু মৃতদেহ সৎকারের কাজে যেন কোনো অযত্ন না হয়। একটা তো মরাই পোড়াবো, তাতে আবার যত্ন অযত্নের কি আছে কে জানে। এই বড় বড় মানুষদের সব বড় বড় ব্যাপার স্যাপার। এই কি আবার বিড়বিড় করছিস? কি বললাম, কথাটা কানে গেল? আগে হ্যাঁ, আপনি যেরকম বলছেন সেরকমই হবে। আমরা কাজে কোনো অযত্ন করব না,
বলছি বাবু, গলায় তো একখানা সোনার হার রয়েছে, ওটা বরং খুলে। না না, ওসব কিছু করতে হবে না। হাতে গলায় যা আছে থাক, কিচ্ছু খোলাখুলি করতে হবে না। তোরা কাজ শেষ করে সমস্ত কিছু জলে। বুঝতে পেরেছি বাবু, বুঝতে পেরেছি। শশী ও চয়ন দুজনেই নিজেদের কাজে ব্যস্ত হয়ে পড়ল। এভাবে কেটে গেল বেশ কিছুক্ষণ। চারিপাশে শোনা যেতে লাগলো হিংস্র জীবজন্তুদের কলতান, আর অদূরেই বাঁশবন থেকে ভেসে আসতে লাগলো ঝিঝি পোকার ডাক। মানুষটা গেল তো গেল, সাথে সোনার হারটাও বলছে এরা পুড়িয়ে দেবে। বড়লোক বলে টাকা পয়সার কি মায়া দয়া বলে কিছু নেই। ওদের বাড়ির বউ, তার গায়ে কি গয়না গাটি আছে সেসব দেখে তুই কি করবি? হ্যাঁ, ওরা কি করছে তোকে দেখতে হবে না, তুই তোর কাজে মন দে। দেখো ভাই, হাজার হোক একটা সোনার হার, মানে ওরা যখন নেবেই না, তাহলে হারটা খুলে নিলে কেমন হয়? ছি 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 ছি, জয়ন তোর এত লোভ! খবরদার, একদম এরকম করবি না। কোত্থেকে কি হয় বলা যায় না, একদম না। এই বুড়োর বেশি বেশি, কিন্তু এই সোনার হার যে আমি হাতছাড়া করতে পারবো না, যেমন করেই হোক এটা আমাকে হাতাতেই হবে। বাবু, চিতা সাজানো হয়ে গেছে, আপনারা। বাড়ির ছোট বউয়ের মৃতদেহ চিতায় তুলতেই শশী দেখল মৃতদেহের পেটটা হঠাৎ যেন নড়ে উঠল। এই দৃশ্য দেখে ষাটোর্ধ্ব শশী কিছুটা হকচকিয়ে চয়নকে ফিসফিসে গলায় বলল, এই চয়ন, এই দেখলি মরার পেটটা কেমন নড়ে উঠল? কি 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 বললে? মরার পেটটা নড়ে উঠলো? কি আবল তাবল বকছো সব? তুমি নেশা টেশা করেছো নাকি? না রে, আমি ঠিকই বলছি চয়ন, আমি পরিষ্কার দেখলাম মরার পেটের কাজটা কেমন যেন নড়ে উঠলো। ধুর, মরা মানুষের পেট কখনো নড়ে ওঠে নাকি? তুমি কি আমাকে বোকা মনে করেছো কাকা? এসব বলে তুমি আমাকে ভূতের ভয় দেখাতে পারবে না, বলে দিলাম কিন্তু। তুই বিশ্বাস করবি না, আমি আগেই জানতাম। প্রায় ঘণ্টাখানেক পর শ্মশানে শেষকৃত্য সম্পন্ন করে পূর্ব নির্দেশাবলী অনুযায়ী চয়ন আর শশী দুজনেই সমস্ত কিছু নদীর জলে ভাসিয়ে যে যার ঘরে ফিরে এলো। কতক্ষণ ধরে অপেক্ষা করছি, এখনো আসার নামগন্ধই নেই। কোথায় আছে কে জানে। হ্যাঁ, রাগ করতে হবে না, এই তো আমি চলে এসেছি। উদ্ধার করেছো আমায় এসে। যাই হোক, কোথায় গিয়েছিলে বলো তো? আরে, আমি তো সবসময় তোমার হৃদয়েই আছি নাকি? তোমার ছেড়ে আর কোথায় যাবো বলো তো? এই হেয়ালি করো না তো। আমি কতক্ষণ ধরে তোমার জন্য নদীর তীরে অপেক্ষা করছি, তুমি জানো? আসলে কিছু কাজ ছিল, সেটা শেষ করে আসতে একটু দেরি হয়ে গেল। ও, তা কি এমন বিশেষ কাজ ছিল শুনি? তার আগে চোখ দুটো বন্ধ করো, তোমার জন্য একটা উপহার রয়েছে। কি উপহার আমার জন্য শুনি দেখি? আগে চোখটা বন্ধই করো না। দেখো তো পছন্দ হয়েছে কিনা। কি তো সোনার হার, অনেক টাকা দাম। তুমি এই সোনার হার কোথায় পেলে? উফ, তোমার পছন্দ হয়েছে কিনা সেটা বলো না। সে তো আমি বুঝতেই পারছি যে তুমি আমাকে কতটা ভালোবাসো। যাই হোক, আমাদের বিয়ের কথাটা তুমি শশী কাকাকে কবে বলবে বলো তো? আরে বলবো, এত চিন্তা করো না তো। বিয়ে করার সময় তো আর পেরিয়ে যাচ্ছে না, এখনো ঢের সময় রয়েছে। হ্যাঁ, অনেক সময় আছে, বলতে বলতে সময় পেরিয়ে যাবে, আর তারপর শশী কাকা অন্য পাত্রের হাতে তোমাকে তুলে দিলে তখন তো আমায় কচু গাছে গলায় দড়ি দিতে হবে। একদম উল্টোপাল্টা কথা বলবে না। আমি তোমাকে ছাড়া অন্য কাউকেই বিয়ে করব না, সে বাবা আমাকে যতই জোর করুক। তাও ভালো। এই শোনো না, এখন আসি বুঝলে, তা না হলে বাবা আবার সন্দেহ করবে। হ্যাঁ ঠিক আছে, সাবধানে যেও। হ্যাঁ হ্যাঁ। এভাবে কেটে গেল বেশ কিছু মাস। সবকিছুই স্বাভাবিকভাবেই চলছিল, কিন্তু হঠাৎ শশী ও শান্তির সুখের সংসারে নেমে এলো বিষাদের কালো ছায়া। এক গভীর রাতে মালাকে বাড়িতে প্রবেশ করতে দেখে শান্তি গলা চড়িয়ে বলল, এই হতচ্ছাড়ি, মাঝরাতে কোথায় গিয়েছিলে তুই? কোথায় গিয়েছিলাম আমি?
সেটাই তো আমি তোকে জিজ্ঞেস করছি। এই অবস্থায় মাঝরাতে কোথায় গিয়েছিলি? ছি 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 ছি, পরিবারের মান সম্মান বলতে আর কিছুই রাখলি না তুই। আমার তো কিছুই মনে পড়ছে না মা, আমি কোথায় যেন গিয়েছিলাম। দিন যতই অতিবাহিত হতে লাগলো, মালার ব্যবহার আর শারীরিক গঠন ততই পরিবর্তিত হতে শুরু করলো। সে মাঝে মধ্যেই রাতে উধাও হয়ে যেত ঘর থেকে, আবার মধ্যরাতে ফিরেও আসতো নিজের ঘরে। একদিন ক্রোধে উন্মত্ত শশী ঘরে প্রবেশ করে বলল, হে ঈশ্বর, এ কোন মেয়ের জন্ম দিলাম আমরা! ছি 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 ছি, আমার ভাবতেও লজ্জা লাগছে যে আমার মেয়ে এরকম একটা কাণ্ড করতে পারে। কি হলো কি? তুমি এরকম চিৎকার কেন করছো? চিৎকার করবো না তো আর কি করবো? তোমার মেয়ের জন্য তো গ্রামে মুখ দেখানো দায় হয়ে গেছে। সবাই কি সবটা? আর কেউ জানতে বাকি নেই গো গিন্নি, আর কেউ জানতে বাকি নেই। সবাই সবটা জেনে গিয়েছে। গ্রামের লোকেরা ছি ছি করছে। হায় ভগবান, এই মুখ পুড়ি নিজের যৌবনের জ্বালা মেটাতে কার সাথে এই নোংরা কাজটা করলো কে জানে। ছি 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 ছি। আগুনকে কি আর বেশি দিন ছাই চাপা দিয়ে রাখা যায় নাকি? আরে তোমার মেয়ে যে অন্তঃসত্ত্বা, এটা জানতে কারোর বাকি নেই। সবার একটাই প্রশ্ন বাচ্চার বাবাকে। লোককে কি উত্তর দেবো একবার ভেবে দেখেছো? উফ, আমার উপর চোটপাট না করে কথাগুলো নিজের মেয়েকে বলো না। ওই কুলাঙ্গার মেয়ে কাজটা করার আগে একটাবারও আমাদের পরিবারের কথাও চিন্তা করলো না। তবে তুমি যাই বলো, মালা কেমন যেন একটা হয়ে গেছে। আগের মতো আর হাসি খুশি থাকে না, কারোর সাথে কথা পর্যন্ত বলে না। কি গো, এই বিকেলবেলা নদী তীরে কি করছো তুমি? নিজের মৃত্যুর অপেক্ষা করছি। আর হ্যাঁ, আমি যেখানেই থাকি তাতে তোমার কি? হ্যাঁ, আমি তো তোমাকে অনেকবার বলেছি যে আমার সাথে কোনো রকম কোনো সম্পর্ক রাখার তুমি চেষ্টা করবে না। তুমি তুমি আমার কথা বিশ্বাস করো, আমি সত্যি এমন কোনো কাজ করিনি। মিথ্যেবাদী, দুশ্চরিত্রা, পরপুরুষের সাথে নোংরামি করে এখানে আমার সামনে নিজের সতীত্বের গুণকীর্তন গাইছো। হ্যাঁ, তোমার মধ্যে কি লজ্জা বলে কিছু নেই নাকি? হ্যাঁ, আমাদের ভালোবাসার দিব্যি, আমি এমন কোনো কাজ করিনি। দয়া করে আমাকে বিশ্বাস করো, আমি জানি না এসব কোথা থেকে কি। চুপ! তোমার মুখে না ভালোবাসার কথা মানায় না। এক্ষুনি আমার সামনে থেকে চলে যাও, চলে যাও বলছি। আর এরপর আমার সাথে কোনো রকম যোগাযোগ রাখার চেষ্টা করবে না কিন্তু। ওই কথায় আছে না, দাঁত থাকতে মানুষ দাঁতের মর্ম বোঝে না। একদিন সত্যিটা ঠিক প্রমাণিত হবে, আর সেদিন হাত কামড়ালেও তুমি কুল কিনারা কিচ্ছু পাবে না। এরে, কোথায় গিয়েছিলি এই সন্ধেবেলা? কাজ ছিল, সেখানে গিয়েছিলাম। কাজ কাজ আর কাজ। কি কাজ করতে গিয়েছিলি সেটা তো নিজেই আমি নিজের চোখে দেখে এসেছি। তোমরা আমাকে ভুল বুঝছো। তোকে আমরা এতদিন ভুল বুঝে এসেছি, আজ তোকে আমরা একদম ঠিক বুঝেছি। আজ আমি তোকে মেরেই ফেলবো। এমন মেয়ে থাকার থেকে না থাকা ভালো। শশী গলা টিপে মালাকে মারতে উদ্যত হলে, আরে আরে কি করছো কি তুমি? আরে ছাড়ো ওকে, ছাড়ো, আমাদের মেয়েটা যে মরে যাবে। শান্তির কথা শুনে যেন তন্দ্রা ফিরে এলো শশীর। এ কি করতে যাচ্ছিলাম আমি? রাগের বসে নিজের মেয়েকে নিজের হাতেই গলা টিপে খুন করতে যাচ্ছিলাম। ছি 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 ছি। ওগো ওগো, তুমি শান্ত হও, শান্ত হও, কেঁদো না, শান্ত হও। না গো, আমি আমার মেয়েকে নিজের হাতে মেরে ফেলছিলাম। ছি 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 ছি। চুপ করো, চুপ করো, একটু বসো বসো। না না না, আমি কোনোদিন আমার মেয়ের গায়ে হাত পর্যন্ত তুলিনি। আর আজ আমি আমার নিজের মেয়েকে এ জীবন আমি আর রাখবো না, এ জীবন আমি আর রাখবো না। কথাটা শেষ করে শশী হন্তদন্ত হয়ে বেরিয়ে যেতেই শান্তি কান্নায় ভেঙে পড়ল। এ জীবনে কষ্ট ব্যতীত আর কিছুই পাইনি। এ দীর্ঘ জীবনে আর সুখের মুখ দেখতে পাবো বলে মনে হয় না। কি লাভ আমার এই জীবন রেখে? নিজেকে শেষ করে দেওয়াটা কোনো সমস্যার সমাধান নয়। আমার কাছে যে আর কোনো উপায় নেই। এই সমস্যা তোর, আমায় বল, আমি যথাসম্ভব তার সমাধানের চেষ্টা করব। বাবা, এই জীবন আমি আর রাখতে চাই না। ওরে, জন্ম মৃত্যু বিয়ে, তিন বিধাতা নিয়ে সবটাই ওনার লেখা।
তোর আমার হাতে কিচ্ছু নেই। কিন্তু আমি যে আর পারছি না বাবা, আমার মেয়ের কুকর্মের ফল। কি কুকর্ম করেছে তোর মেয়ে, যার জন্য তুই নিজের জীবন দিতে চলেছিলি? শশী সমস্ত ঘটনা বিস্তারিত বর্ণনা করতে সাধু বাবা চমকে বলে উঠলেন, যদি আমার অনুমান সত্য হয়, তবে তোর মেয়ের সামনে এখন বড় বিপদ আসতে চলেছে। এক্ষুনি তুই আমাকে তোর বাড়িতে নিয়ে চল, হাতে সময় ভারী সীমিত। এক্ষুনি না পৌঁছালে হয়তো অনেকটা দেরি হয়ে যেতে পারে। কিন্তু বাবা। আর কোনো প্রশ্ন নয়, এক্ষুনি চল। সাধু বাবা বেশ কিছুক্ষণ গম্ভীরভাবে নিরীক্ষণ করার পর প্রশ্ন করলেন, আমার একটাই প্রশ্ন, মালার গলায় এই সোনার হারটা কোথা থেকে এলো? সোনার হার কোথায়? তাই তো, আমরা তো এতদিন এটা লক্ষ্য করিনি। আমি যদি খুব ভুল না করে থাকি, তবে এই সোনার হার আমি দেখেছিলাম মিত্তির বাড়ির ছোট বউয়ের গলায়। কিন্তু সেই হার তোর মেয়ের গলায় কি করে এলো, আমি তো সেটাই বুঝতে পারছি না। না 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 না, এ অসম্ভব ব্যাপার, এ কিছুতেই হতে পারে না। আপনার নিশ্চয়ই কোথাও একটা ভুল হচ্ছে বাবা। আমার কোথাও ভুল হচ্ছে না। সেদিন শেষকৃত্যের সময় আমিও শ্মশানে উপস্থিত ছিলাম। আমি নিশ্চিত কেউ না কেউ এই হার তোর মেয়েকে দিয়েছে। সাধু বাবা ভুল কিছু বলেননি। আমি ওই সোনার হারের লোভ সামলাতে না পেরে সেটা খুলে নিয়েছিলাম মৃতদেহের গলা থেকে। তুই অজান্তে কি করে ফেলেছিস তা তুই নিজেও জানিস না। কেন করলি আমার মেয়ের সাথে এরকম উত্তর দে। শশীর কথা শুনে তুই মালা হতে পারিস না। কে তুই? তাহলে তুই আমাকে ঠিক খুঁজে বের করলি। আমি মালা নই, আমি মিত্তির বাড়ির ছোট বউ সুনন্দা। এক্ষুনি মালার দেহ ছেড়ে চলে যা, তা না হলে এর ফল কিন্তু খুব খারাপ হবে। কখনো না, আমি আমার অপূর্ণ বাসনা পূর্ণ না করে কিছুতেই যাব না। আমি আমার সন্তানের আহুতি দিয়ে ডাকিনি বিদ্যায়, কিন্তু আমার নিজের বলের কারণে বিদ্যা সম্পূর্ণ করতে পারি। কিন্তু এবার আমি আমার সেই অপূর্ণ বাসনা পূর্ণ করব। চুপ, আমি থাকতে তা কখনো হবে না। তুই আমাকে আটকাতে পারবি না। আজ রাতে তোরা কেউ আমাকে আটকাতে পারবি না। বাবা আপনি পারেন আমার মেয়েটাকে বাঁচাতে বাবা। সাধু বাবা আর কোনো কথা না বলে ঘর থেকে বেরিয়ে বললেন, আজ রাত 12টা থেকে 1টা অবধি রাহুকাল। এই সময়কালে ও সর্বোত্তম চেষ্টা করবে মালাকে নিজের বশে করে ওই সন্তানের আহুতি দেওয়ার। তাহলে আর কোনো উপায় বাবা? আচ্ছা, এই গলা থেকে হারটা খুলে যদি সেটাকে পুড়িয়ে দেওয়া হয়, তবে এই সমস্যা থেকে সমাধান পাওয়া যাবে না বাবা? এখন আর সেসব কোনো কিছু করেই লাভ হবে না। ও আজকের দিনটার জন্য এত কাল অপেক্ষা করেছে, কিন্তু আমাদের যেমন করেই হোক ওকে আটকাতে হবে, শুধু আজকে রাতটা। আর যদি তোমরা মালাকে আটকে রাখতে না পারো, তবে চিরতরে তোমরা মালাকে হারিয়ে ফেলবে। রাত তখন বেশ গভীর, সবাই গভীর ঘুমে আচ্ছন্ন। হঠাৎ কোনো এক অজানা কারণে ঘুম ভেঙে গেল শশীর। ঘুম ভেঙে সে দেখল মালা ঘরের কোথাও নেই।
এক অজানা আশঙ্কায় কেঁপে উঠল তার হৃদয়। মালা, মালা মা, কোথায় তুই? মালা, এই, কি হয়েছে? এই দেখো না, মালা ঘরে কোথাও নেই। কি? তাই তো দেখছি, কপাটটাও তো খোলা। এবার কি করব? এই রাত বিরেতে কোথায় খুঁজবো মেয়েটাকে? আমাদের এভাবে হাত গুটিয়ে ঘরে বসে থাকলে হবে না, আমাদের এক্ষুনি বেরিয়ে পড়তে হবে। আমি জানি মালা এই মুহূর্তে কোথায় থাকতে পারে। কোথায়? শ্মশানে। আজ সেই মুহূর্ত যার জন্য আমি এত কাল অপেক্ষা করেছি। হে শয়তান, আমার আহুতি গ্রহণ করো, গ্রহণ করো আমার আহুতি। কথাটা শেষ করে পাশে রাখা ছুরিটা মালা নিজের পেটে ঢুকিয়ে দিতেই গল গল করে বেরিয়ে এলো রক্ত। আর এক আকাশ বিদীর্ণ করা চিৎকার এক লহমায় গুঁড়িয়ে দিল মধ্যরাতের নিস্তব্ধতাকে। আর সাথে সাথে শোনা গেল আরো একটি কান্না ভেজা তীব্র কণ্ঠস্বর। স্বীকার করলাম। মালা, মালা, তুই কি করলি মা? মালা, মালা, এই মালা, এই ওঠো না মালা। আমি তোকে ভুল বুঝেছিলাম রে মা। এভাবে চলে গেলি, নিজের বাপ মায়ের কথাটা একবারের জন্য চিন্তা করলি না। এই সব কিছু হয়েছে আমার জন্য। সেদিন যদি আমি ওই সোনার হার মালাকে না পরিয়ে দিতাম, তাহলে আজ এই দিনটা দেখতে হতো না। হয়তো তুমি ঠিকই বলেছিলে, দাঁত থাকতে মানুষ দাঁতের মর্ম বোঝে না। না বুঝে কত কথা তোকে বলেছি, পারলে আমাকে ক্ষমা করে দিস মা। তোমার এই পরিণতির জন্য শুধুই দায়ী আমার লালসা। শুধুমাত্র এই লালসার কারণে আজ আমি তোমাকে হারিয়ে ফেললাম। তুমি তো বলেছিলে আমাদের কাছে অনেক সময় রয়েছে, কিন্তু সময় যে এতটা সীমিত আমি সেটা বুঝতে পারিনি। স্বপ্ন ছিল একসাথে অনেক দিন বাঁচবো, কিন্তু সেসব তো আর কিছুই হলো না। মাঝপথে আমায় একলা ফেলে রেখে তুমি চলে গেলে।